এখনই হলো। আচ্ছা, তড়িৎ কোষটাকে তাহলে বলি। তড়িৎ কোষ আগের দিন পড়েছিলাম, প্রাথমিক কোষ, গৌণ কোষ, প্রমাণ কোষ, এগুলো পড়েছিলাম। এবার এই কোষটাকে নিয়ে আলোচনা করবো। কোষকে শ্রেণী সমবায় যুক্ত করবো, সমান্তরাল সমবায় যুক্ত করবো, ঠিক আছে। তড়িৎ কোষের মধ্যে একটা নতুন টার্ম আমরা জানতে পারবো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। নাম শুনেই বুঝতে পারছি। দেখ, যে কোনো তড়িৎ কোষ যদি তৈরি করা হয়, তার ভেতরে হয় কোনো যন্ত্র থাকবে, সচল যন্ত্রাংশ থাকবে, না হয় কোনো রাসায়নিক উপাদান থাকবে, কিছু না কিছু তো থাকবে। তো যখন কারেন্ট ফ্লো করবে, তখন ওর ভেতরের যে মেটেরিয়ালটা আছে সে তো কিছুটা হলো বাধা দেবে, তাই তো। এই যে বাধাটা দিচ্ছে, এই বাধার জন্য কিছুটা রোধ ক্রিয়েট হয়ে যাচ্ছে ওর ভেতরে। এই রোধটাকে বলছি আমরা অভ্যন্তরীণ রোধ। বোঝা গেছে এতটুকু? অভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। মনে কর একটা সার্কিটে গেছি, রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর এই হলো একটা তড়িৎ কোষ, ব্যাটারি যুক্ত আছে। তড়িৎ কোষটার তড়িৎ চালক বলটাকে আমি ই ধরে নিচ্ছি। ক্লিয়ার হলো? এই কারেন্ট পাঠাচ্ছে কত? আই। যতক্ষণ পর্যন্ত আমরা অভ্যন্তরীণ রোধের কনসেপ্ট জানতাম না, আমরা এরকম লিখতে পারতাম যে ই মানেই হচ্ছে আই। এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি ওহমের সূত্র অনুযায়ী, তাই তো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে কিছুটা হলো অভ্যন্তরীণ রোধ আছে, তাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করছি। তারপরে এই রোধটাও তো কারেন্টকে বাধা দিচ্ছে। এই যে স্মল আর রোধ আর ক্যাপিটাল আর রোধ, এরা শ্রেণী সমবায় আছে নাকি সমান্তরাল সমবায় আছে বলতো? কোন সমবায় আছে? শ্রেণীতে যুক্ত আছে। কেন? এই আর এর দুই প্রান্ত এটা, ক্যাপিটাল আর এর দুই প্রান্ত এটা, দুই প্রান্তে যুক্ত আছে। তবে সমান্তরাল সমবায় যুক্ত আছে, শ্রেণীতেই যুক্ত আছে। সমান্তরাল সমবায় যুক্ত নেই। আমি তোদেরকে বলেছিলাম শ্রেণী আর সমান্তরাল খোঁজার যে টেকনিকটা, শর্টকাট টেকনিক বলেছিলাম, যে দুই প্রান্ত গিয়ে যুক্ত হয়ে গেছে। বুঝতে পারলি? অ্যাকচুয়ালি কি, যদি কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, তাহলে আমি ধরে নেবো তারা শ্রেণী সমবায় আছে। এখানে খেয়াল কর, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটা এর মধ্যে দিয়েও যাবে। কারেন্ট কি ভাগ হয়ে গেছে? ভাগতে হয়নি, তাহলে সমান্তরাল শুরু হবে কেন? শ্রেণীতেই আছে। এই জায়গাটা বুঝতে প্রথম দিকে একটু অসুবিধা। তাহলে দেখ, আমি এরকম লিখতে পারি যে এই বর্তনীতে তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, শ্রেণী সমবায়, তাই না? আর মোট তড়িৎ চালক বল কত? ই। তাহলে আই ইকুয়াল টু আমরা এটা লিখতেই পারি, তাই না? বিভব প্রভেদ বাই তুল্য। অসুবিধা নেই এতটুকু। এদেরকে কম্বাইন করছি। ই ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল, এমনটা লিখতেই পারি। ই ইজ ইকুয়াল টু, দেখ, এই যে আই ইন্টু ক্যাপিটাল আর, এটা হচ্ছে আর এর দুই প্রান্তের বিভব প্রভেদকে প্রকাশ করছে, তাই না? বহির্বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তো এটাকে আমি আলাদা করে ক্যাপিটাল ভি বলে দিচ্ছি, আর এটাকে বলছি আই ইন্টু স্মল। অর্থাৎ তুই এরকম বলতে পারিস ভি মানে ই মাইনাস আই। এই ইকুয়েশনটার ইম্পর্টেন্স এখান থেকে কি ডিসাইড করতে পারছি? ক্যাপিটাল ভি মানে হচ্ছে আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ। যদি স্মল আর না থাকতো, এটা যদি বাদ দেবো, তাহলে ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল ই সমান হতো, মানে এর দুই প্রান্তের বিভব প্রভেদটা তড়িৎ চালক বলের সমানই হতো। কিন্তু যেহেতু এখানে স্মল আর রোধটা আছে, তাই জন্য কি হয়েছে, দেখ, দুই প্রান্তে এই পরিমাণ তড়িৎ চালক বল খরচ হচ্ছে না, কিছুটা হলো কমে যাচ্ছে। বোঝা গেল? এমনটাই ঘটে। আমি প্রথম দিন যখন বলেছিলাম যে 9 ভোল্টের ব্যাটারি নিয়ে এসে 9 ভোল্টে যে পাবি তা হবে না, হতে পারে 8.9 ভোল্ট পাবি, তাও পাবি না, অনেকটাই কম পাবি, 8.5 ভোল্ট পাবি, 8 ভোল্ট পাবি। কেন এই কমে যাচ্ছে এই জিনিসটা? ওর ভেতরে যে অভ্যন্তরীণ রোধ আছে তার জন্য কিছুটা হলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এতটুকু? অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা বুঝতে পারলি? এই পার্টটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। এগুলো ক্লাস 10-এ তোরা একটু হলেও পড়েছিস। এটাকে বলি আমরা নষ্ট ভোল্ট, কারণ এই ভোল্টটাকে কাজে লাগাতে পারছি না, এটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে তো? নষ্ট ভোল্ট ব্যাপারটা কি? দেখ, একটা ভোল্ট মিটার দিয়ে আমরা যদি আর এর দুই প্রান্তের বিভব প্রভেদকে পরিমাপ করতে যাই, মনে কর এরকম একটা সার্কিট আছে, তুই আর এর দুই প্রান্তে একটা ভোল্ট মিটারকে লাগিয়ে দিবি। ভোল্ট মিটারের কাজ কি? বিভব প্রভেদকে পরিমাপ করা। এর দুই প্রান্তে যদি লাগিয়ে দিস, তাহলে ভোল্ট মিটারটা এর দুই প্রান্তের বিভব প্রভেদটাকেই পরিমাপ করবে, অর্থাৎ ক্যাপিটাল ভি কে পরিমাপ করবে, ই কে কিন্তু পরিমাপ করবে না। আপাত দৃষ্টিতে মনে হবে যে এর দুই প্রান্তের বিভব আর ই দুটো তো একই জিনিস, কিন্তু একই জিনিস নয়। আই এর পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমি যে ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদটা পরিমাপ করবো, সেটা কিছুটা হলো কম বিভব প্রভেদকে পরিমাপ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভোল্ট মিটারের সাহায্যে এক্সাক্ট বিভব প্রভেদকে পরিমাপ করা যায় না। এর জন্য আরো অনেক সিস্টেম আছে, সেগুলো আমরা ব্যবহার করবো। পরে আসবে পোটেনশিওমিটার, আসবে আলাদা একটা পার্ট, আলাদা একটা চ্যাপ্টার আছে তখন। দেখ, কোনো একটা তড়িৎ কোষ কখন ভোল্টেজ উৎস হিসেবে কাজ করবে এবং কখন প্রবাহ উৎস হিসেবে কাজ করবে। ভোল্টেজ উৎস মানে কি? ভোল্টেজ উৎস মানে হচ্ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করবে। আমরা নর্মালি যে ব্যাটারিগুলো ব্যবহার করি, সেই ব্যাটারিগুলো সবই হচ্ছে ভোল্টেজ উৎস। মানে এরা কি করে, এদের দেখি বলা থাকে 9 ভোল্টের ব্যাটারি, মানে এরা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করে। বুঝা গেল? এমন কোনো তড়িৎ যন্ত্র আছে বা এমন কোনো তড়িৎ কোষও আছে যারা কি করবে, কনস্ট্যান্ট প্রবাহ মাত্রা সাপ্লাই করবে।
ওকে তুই যে বর্তনীর সাথে যুক্ত কর ও 10 অ্যাম্পিয়ার কারেন্টই দেবে। ভোল্টেজ কনস্ট্যান্ট না, কারেন্ট কনস্ট্যান্ট। তাহলে দুই রকমের উৎস, একটা প্রবাহ উৎস, একটা ভোল্টেজ উৎস। একটা তড়িৎ কোষই কখনো প্রবাহ উৎস হিসেবে কাজ করতে পারে, কখনো ভোল্টেজ উৎস হিসেবে কাজ করে। কন্ডিশনটা কখন ভোল্টেজ উৎস হিসেবে কাজ করবে, কখন প্রবাহ উৎস হিসেবে কাজ করবে। চলছে? একটা বর্তনীর ক্ষেত্রে তুই দেখলি যে আই ইকুয়াল টু বেরাচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটাই বেরাচ্ছে তো। কোনো একটা বর্তনীর ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা বেরাচ্ছে। আর ভি ইকুয়াল টু যদি বলি, ভি ইকুয়াল টু তো আই আর জানি আমরা, আই ইন্টু ক্যাপিটাল আর। সার্কিটটা এঁকে দিচ্ছি, এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এই ছিল ব্যাটারি, ই কমা আই কারেন্ট যাচ্ছে। দেখ এই বর্তনীতে আই ইকুয়াল টু এটা লিখতে পারি, আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভিটাকে আমরা লিখতে পারি এটা। বোঝা গেছে? আই এর জায়গায় যদি ভ্যালু বসি দিস এরকম আসবে, অসুবিধা নেই এতদূর বুঝতে। এই দুটো ইকুয়েশনকে নিয়ে দেখ একটু খেলবে কি করছেন। প্রথমে ভিটাকে আমি লিখছি ভি ইকুয়াল টু ই বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, লিখলে কারো আপত্তি আছে? এই যে এই ক্যাপিটাল আরটাকে নিচে নিয়ে চলে গেল, ডিভাইড করে দিলাম, এমনটা করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করবি, ক্যাপিটাল আর অর্থাৎ বহির্বর্তনীর রোধ এটা যদি বেশি হয় আর অভ্যন্তরীণ রোধ এটা যদি কম হয়, সাধারণত অভ্যন্তরীণ রোধের মানটা খুব কমই হয়, অনেকটাই কম হয় ব্যাটারির মধ্যে। তো অভ্যন্তরীণ রোধের মান যদি খুব কম হয়, একে বড় সংখ্যা দিয়ে ডিভাইড করছে মানে সংখ্যাটা আরো ছোট হয়ে গেল, প্রায় জিরোর কাছাকাছি, নেগলেক্ট করে দিতে পারে। মানে এটা নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি ই, প্রায় ই এর সমান হয়ে যাচ্ছে। আর তড়িৎ চালক বলতে কোনো একটা ব্যাটারির কনস্ট্যান্টই থাকে, তাই না? অর্থাৎ তুই বলতে পারিস কোষের অভ্যন্তরীণ রোধ যদি বহির্বর্তনীর রোধের তুলনায় অনেক কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই তড়িৎ কোষটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করবে। বুঝতে পেরেছিস এতটুকু কি বললাম? যদি আর এর মানটা ক্যাপিটাল আর এর তুলনায় খুব কম হয়, মানে অভ্যন্তরীণ রোধের মানটা বহির্বর্তনীর রোধের তুলনায় যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে এটা কোন সোর্স হিসেবে কাজ করবে? ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? এটা একটা কাজ করলাম। এইখান থেকে আই ইজ ইকুয়াল টু ই বাই স্মল আর কমন নিয়ে নিচ্ছি, যদিও এখানে স্মল আর নেই দু জায়গা, তাহলে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে এরকম লিখতে পারবো, এরকম লিখতে পারবো। একই জিনিস তো দুটো। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাবে? যদি ক্যাপিটাল আরটা অনেক ছোট হয় স্মল আর এর থেকে, তাহলে ক্যাপিটাল আর ছোট, স্মল আর বড়, অভ্যন্তরীণ রোধটা বড় তোর বড় আছে, বড় সংখ্যাতে ডিভাইড করলে আরো ছোট হয়ে যাবে। মানে এই টার্মটাকে তুই নেগলেক্টই করে দিতে পারিস। নেগলেক্ট করে দিলে কি করে থাকবে? শুধু 1 ইন্টু স্মল আর করে থাকবে। মানে তুই এখান থেকে পাবি নিয়ারলি ইকুয়ালস টু ই বাই স্মল আর। ই মানে হচ্ছে তড়িৎ চালক বল, যেটা কনস্ট্যান্ট মান। স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটাও কনস্ট্যান্ট মান। একটা তড়িৎ কোষের ফিক্সড, একে তুই চেঞ্জ করতে পারিস না। তাহলে এই পুরো টার্মটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। দেখ এখন প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এই কনস্ট্যান্ট প্রবাহ সোর্স হিসেবে কাজ করছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে দুটো কন্ডিশন, যদি আর ছোট হয় ক্যাপিটাল আর বড় হয় তাহলে ভোল্টেজ সোর্স, যদি স্মল আরটাই বড় হয়ে যায়, সাধারণত আমাদের যে ব্যাটারিগুলো সেইখানে স্মল আর বড় হয়, স্মল আর ছোট হয়, যদি স্মল আরটাকে কোনোভাবে বড় করে দিতে পারি তাহলে সেটা প্রবাহ উৎস হিসেবে কাজ করে। ক্লিয়ার হয়েছে তো? মেন জায়গা হচ্ছে এই দুটো ইকুয়েশন, কোন দুটো ইকুয়েশনকে তুই কিভাবে লিখবি এই লেখার উপর ডিপেন্ড করে তুই এক্সপ্লেন করতে পারবি। বোঝা গেছে? সেই জন্য আমি আগে লিখেই ব্যাখ্যাটা করি। তড়িৎ চালক বল আর বিভব প্রবল, এদের মধ্যে ডিফারেন্সটা লিখে দিয়েছি, একটুখানি পড়ে নিবি, ওটা বুঝিয়ে যাবি। তড়িৎ চালক বল কনস্ট্যান্ট মান, বিভব প্রভেদ দুটো বিন্দুর উপর নির্ভর করে, এগুলো পড়ে নিবি। এবার হচ্ছে তড়িৎ কোষের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এইসব জিনিসগুলোকে পড়ো। একটা তড়িৎ কোষকে, একটা নয় অনেকগুলো তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করবো এবং সমান্তরাল সমবায়। প্রথমে করছি শ্রেণী সমবায়। কিছু তড়িৎ কোষ আছে মনে কর এইরকম, কতগুলো তড়িৎ কোষ নিয়েছো জানি না কতগুলো নিয়েছো, এর সংখ্যক, আর একটা রোধ যুক্ত করা আছে। ঠিক আছে? সবগুলো তড়িৎ কোষের ডাইরেকশন দেখ একই দিকে আছে কিন্তু, বোঝা গেল? সবাই একই দিকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। আলটিমেট যে তড়িৎ প্রবাহটা সেটাকে আমি বলে দিচ্ছি আই তড়িৎ প্রবাহ। প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, প্রত্যেকটা ই আর ই আর, এইভাবে প্রত্যেকটা চলছে। বোঝা গেল এতটুকু? তাহলে তুই যদি তড়িৎ প্রবাহ মাত্রা আইটাকে বের করতে চাস, তুই কি দেখবি যে বর্তনীতে মোট তড়িৎ চালক বল কত আছে বাই বর্তনীতে মোট রোধ কত আছে, তাই তো? মোট তড়িৎ চালক বল যদি দেখতে যাস তাহলে ই ই ই সবাই একই ডাইরেকশন, তাহলে টোটাল হয়ে যাবে পুরোটা। বুঝতে পারছিস? শ্রেণী সমবায় অর্থাৎ এন সংখ্যক ই আছে, তাই এন মোট তড়িৎ চালক বল। আর নিচে কি লিখবো? মোট রোধ লিখবো, তাই তো? ক্যাপিটাল আর তো বিচারে একা আছে, বাহ্যিক রোধ। আর ভেতরের যে এই রোধগুলো আছে স্মল আর স্মল, কতগুলো আছে? এন সংখ্যক আছে, তাহলে অতগুলো না লিখে একবারে আমি এন আর লিখে দেবো।
আর সবাই শ্রেণীতে আছে তাই যোগ করা, বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আই বের করতে হয়েছে এতটুকু। একই রকম ভাবে যদি সমান্তরাল সমবায় করি, সমান্তরাল সমবায় সবার দুই প্রান্ত দুটো ফিক্সড পয়েন্টে থাকবে, তাই তো? এরকম দুটো ফিক্সড পয়েন্টে যুক্ত আছে, আর এখানে কোনো একটা রোধকে যুক্ত করে দিচ্ছি। বুঝতে পারছিস ছবিটা তোরা মোটামুটি? বোঝা যাচ্ছে? প্রত্যেকটার তড়িৎ চালক বলকে আমি ই আর এইভাবে লিখে দেবো। কতগুলো আছে? মনে করে এন সংখ্যক আছে। তাহলে আমাকে বলতো এই পুরো বর্তনীর দুই প্রান্তে টোটাল তড়িৎ চালক বল কত হবে? দুই প্রান্তে টোটাল তড়িৎ চালক বলটা কত হবে? এন সংখ্যক আছে, এনই হবে না, শুধু ই হবে। কেন শুধু ই হবে? দুই প্রান্তের তড়িৎ চালক বল ফিক্স থাকে। এর দুই প্রান্তে কত? ই, এরও দুই প্রান্তে, প্রত্যেকটার দুই প্রান্তের তড়িৎ চালক বলটা ফিক্সড। বোঝা গেছে? কতগুলো আছে? ই আছে। তাহলে এখানে যদি আমি প্রবাহ মাত্রা আই লিখতে চাই, আই ইকুয়াল টু এরকম লিখবো যে মোট তড়িৎ চালক বল মানে ই ডিভাইডেড বাই মোট রোধ। বুঝতে পারলি? দেখ মোট রোধ কি করে বের করবো? ক্যাপিটাল আর তো আছেই আগে থেকে, তার সঙ্গে এই সম্পূর্ণটা সেম সমবায় আছে। এরা নিজেরা নিজেদের মধ্যে সমান্তরাল, কিন্তু ক্যাপিটালের সাথে পুরোটাকে যদি লিখি তাহলে আছে শ্রেণী সমবায়। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, সমান্তরাল সমবায়ে আর যদি থাকে তুল্যরোধ বলতে পারবি? স্মল আর গুলোর তুল্যরোধ সমান্তরাল সমবায় পারবো না। এইটা 1/r কতগুলো? এন সংখ্যক, তার মানে এন বাই আর। এটাই আবার উল্টে যায় আর বাই এন, তার মানে আর বাই এন। এটা হচ্ছে এদের মোট তড়িৎ চালক। বুঝতে পেরেছিস এতটুকু? যোগ করে দিলাম। কম্বাইন যদি করি এদেরকে, ওপরে এনই চলে যাবে, নিচে থাকবে এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বুঝতে পারছিস? মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই রাশিমালা, কার সাথে এন গুণ হবে কার সাথে গুণ হবে, এখানে আলাদা এখানে আলাদা। মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, নিজে নিজে তুই বের করে নিতে পারবি। বোঝা গেছে এতদূর? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আচ্ছা, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কখনো কখনো শর্ট কোশ্চেন একটু কোশ্চেন ঘুরিয়ে দেয়। কখনো তোকে বলতে পারে যে এন সংখ্যক ব্যাটারি তো যুক্ত আছে, কিন্তু এদের মধ্যে দুটো ব্যাটারি উল্টো দিকে যুক্ত আছে, এমনটা হতে পারে, তাই না? সবগুলো একই দিকে আছে, এর মধ্যে দুটোকে তুই ভুলবশত উল্টো দিকে যুক্ত করে দিবি, তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের পরিমাণটা কমে যায়। এবং সেই কারেন্টের পরিমাণটা কত হবে? দেখ ব্যাপারটা এরকম, মনে কর এন সংখ্যক টোটাল ব্যাটারি আর এক্স সংখ্যক ব্যাটারিকে আমি উল্টো দিকে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই দিকে এই অভিমুখে যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারির সংখ্যা হচ্ছে এন মাইনাস এক্স, এতগুলো। বুঝতে পারছিস তো? তাদের তড়িৎ চালক বল এন মাইনাস এক্স ইন্টু ই। অসুবিধা আছে তোর বুঝতে? নেই। এবার যে এক্স সংখ্যক ব্যাটারিকে তুই উল্টো দিকে করেছিস তাদের জন্য তো উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ওর তড়িৎ চালক বলটা তো মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এক্স সংখ্যক ই। বুঝতে পেরেছিস? বাই ক্যাপিটাল আর প্লাস এন আর, যেটা এখানে চলছিল এই জায়গাটা, এটাই করেছি, শুধু ওপরটা একটু কায়দা হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? দুটো ব্যাটারিকে উল্টো করে দিয়েছি, 10টা ব্যাটারি ছিল, তাহলে এখানে কত লিখবো? 8, 10 মাইনাস 2 8ই। আর দুটো উল্টো দিকে করেছি, ওরা মাইনাস করবে, তাহলে এখানে মাইনাস দুটো করে দিলাম। এটাকে বইয়ে একবারে লিখেছে এন মাইনাস 2x ইন্টু ই, একবারে দেখে হয়তো বুঝতে পারবে, এটাকে একবারে লিখে দিয়েছে 2x। তাহলে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারিস, নিজের দিমাগ কাটিয়ে করতে পারিস। অসুবিধা আছে এদের বুঝতে? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় হয়ে গেল। এবার করবো মিশ্র সমবায়। আচ্ছা, এদের নিয়ে কিছু স্পেশাল কেস বলা আছে, 2 লাইন করে, তোরা দেখে নিয়ে বুঝিয়ে যাবি কোনটা বড় কোনটা ছোট। এই জায়গাটা বলবো আর একবার, এখানে 10টা ব্যাটারি আছে আর দুটো ব্যাটারিকে আমি উল্টো অভিমুখে করে দিয়েছি, ঠিক আছে? দুটোকে উল্টো দিকে করে দিয়েছি, তাহলে আলটিমেট এই অভিমুখে কতগুলো আছে? 8টা। তাহলে তুই লিখবি 8 ই, ঠিক আছে? 10 মাইনাস 2। এবার দুটো যে ওই দিকে আছে ওরা তো কারেন্ট কমিয়ে দিচ্ছে, দুটো যে উল্টো অভিমুখে আছে তাদের জন্য কারেন্ট তো উল্টো দিকে যাচ্ছে, তাহলে ওরা কারেন্ট কমিয়ে দিচ্ছে, তাহলে ওদের জন্য কিছুটা মাইনাস। কতটা মাইনাস? দুটো ই মাইনাস। এটাই এখানে করছি, বলো। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোষের মিশ্র সমবায়টা। কিউবিটার সাইজটা একবার দেখে তোরা, মনে লাগছে? বলি এবার মিশ্র সমবায়টা দেখ, এটা ভালো করে বুঝবি, থিওরি পার্ট আসার মতো। মিশ্র সমবায়
মানে শ্রেণীও থাকবে, সমান্তরালও থাকবে, ঠিক আছে? দেখ ছবিটার দিকে তাকা, এখানে দেখ শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সারিতে n সংখ্যক করে তড়িৎ কোষ যুক্ত আছে, প্রত্যেকটাতে n সংখ্যক করে যুক্ত আছে। আর এরকম সারি কতগুলো আছে? স্মল m সংখ্যক সারি আছে, m সংখ্যক সারি আছে। এক একটাতে 10টা করে তড়িৎ কোষ, এরকম 5টা সারি। তাহলে টোটাল তড়িৎ কোষের সংখ্যা বলতে পারবি? 10টা করে 5টা 50টা, 250টা, তাই তো? বুঝতে পারলি না? এক একটা সারিতে 10টা করে, এরকম 5টা সারি আছে, তাহলে 5 × 50টা তড়িৎ কোষ আছে। তো এরকম ভাবে আমি বলতে পারি এই ক্ষেত্রে কতগুলো মোট তড়িৎ কোষ আছে? m × n, mn সংখ্যক আছে। যা লাগবে, এখানে একটা ব্যাটারি যুক্ত করলাম, ব্যাটারি বলছে একটা বাহ্যিক রোধ যুক্ত করলাম, এই রোধের মধ্যে কারেন্ট যাবে, তাই তো? সবগুলো ব্যাটারি ডাইরেকশন এইদিকে আছে, সবাই কারেন্টের দিকে পাঠাবে, এইদিকে 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 সবাই পাঠাচ্ছে। আলটিমেট কারেন্ট কত যাচ্ছে ধরে নিচ্ছি I। ক্লিয়ার হলো? এই I কারেন্টটাকে লিখবো, দেখ I = উপরে লিখি মোট তড়িৎ চালক বল, আর নিচে লিখি আমরা মোট রোধ। এই জায়গাটা একটু ভাবতে হবে, মোট তড়িৎ চালক বল কত হবে? এক একটা কোষের তড়িৎ চালক বল E করে লিখেছি, রোধ R প্রত্যেকটা, ঠিক আছে? এরকম আছে। তাহলে এই যে I কারেন্টটা যাচ্ছে, এই দুই প্রান্ত ফিক্সড আছে, তাই না? এই দুই প্রান্তের মধ্যে মোট তড়িৎ চালক বল কত কে বলবি? ওর দুই প্রান্তের মধ্যে মোট তড়িৎ চালক বলের মানটা কত? শুধু ই নাকি এনি নাকি এমই নাকি এমএনই? কোনটা? এমএনই। যেহেতু আমি প্রথমে এমএন দিয়ে তোদেরকে বুঝিয়ে দিলাম, ওই জন্য এমএনই হবে, তাই না? এটা হবে শুধু এনি। আমার ফ্লোতে থাকলে হবে না, আমি উল্টাপাল্টা ফ্লো করবো, তোরা বেশি আমি জানি যে আমার কোশ্চেনের আনসারে তোরা ওটাই দিবি, ওই জন্য প্রথমে আমি ওটাই তোদেরকে বললাম, যদিও বলার দরকার ছিল না। দেখ এই যে পুরো সার্কিটটা দেখতে পাচ্ছিস, এই পুরো বক্সটা, এই দুই প্রান্ত ফিক্স, তাই না? তুই যদি এই রাস্তার দুই প্রান্তের বিভব প্রয়োগ পেয়ে যাস, তাহলে তুই এই দুই বিন্দু পেয়ে গেলি। এই রাস্তার দুই প্রান্তে কত আছে? n সংখ্যক আছে, তারপরে এনই তড়িৎ চালক বল আছে, তাহলে দুই প্রান্তে এন। সমান্তরালের ক্ষেত্রে তো সেমই, বোঝা গেছে? তুল্য রোধ ক্যাপিটাল আর, বেচারা তো একাই থাকে সবসময়, ক্যাপিটাল আর থাকে। বাকি যারা আছে স্মল আর, এদেরকে তুল্য রোধ বের করবো। কি করে বের করবো? স্মল আর রোধ কতগুলো আছে? n সংখ্যক আছে, সবাই শ্রেণী সমবায় আছে, তাই না? তাহলে এক একটা পথে তুই দেখছিস যে এনআর আছে, এখানে এনআর রোধ আছে, এখানে কত আছে? এনআর। এরকম ভাবে এনআর চলছে, কতগুলো এনআর চলছে রে? m সংখ্যক এনআর চলছে। এনআর গুলো তাহলে সমান্তরালে যুক্ত আছে, তাই না? এদের তুল্য রোধ যদি বের করি তাহলে 1/nr এরকম ভাবে চলবে। কত দূর চলবে? m সংখ্যক চলবে। তার মানে তুই বলতে পারিস m/nr, আর এটাকে আবার উল্টে দিতে হবে, তাহলে nr/n। বোঝা গেছে? খুবই কঠিন জিনিস, পারাই যাবে না এগুলো, বুঝতে পারলি না কিছু। এবার কি করবো? এটাকে কম্বাইন, এমটাকে উপরে গুণ করে দিলাম, mne/m ক্যাপিটাল আর প্লাস n স্মল আর। দেখ তো দেখতে সুন্দর লাগছে না? ওরা mn করছিল, দেখো উপরে mn চলে যাচ্ছিল, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি লজিক এটা মনে রাখবি কি করে? উপরে তড়িৎ কোষের সংখ্যা, কতগুলো তড়িৎ কোষ আছে? mn সংখ্যক তড়িৎ কোষ ছিল, mn ইন্টু নিচে mr প্লাস nr। কি করে মনে রাখবো কোনটা m হবে কোনটা n হবে? অভ্যন্তরীণ রোধ যতগুলো আছে সেটাই অভ্যন্তরীণ রোধের সাথে গুণ হইল, n সংখ্যক অভ্যন্তরীণ রোধ, n গুণ হয়ে গেল, সারি সংখ্যাটা এটার সাথে গুণ। এতদূর অসুবিধা হয়নি। এইখান থেকে তোরা মিশ্র সমবায়ের ক্ষেত্রে কারেন্ট বের করে নিতে পারি। কিন্তু থিওরিতে পার্টে তোদের যেটা দিবে, থিওরি পার্টে কোশ্চেন এরকম করে যে বহির্বর্তনী কোনটা? এটা বহির্বর্তনীর রোধে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা হবে, এই কোষগুলোকে কিভাবে সাজানো? আরেকবার বলুন, বহির্বর্তনীর রোধে প্রবাহ মাত্রা সব থেকে বেশি হবে বা ক্ষমতা ব্যয় সব থেকে বেশি হবে, এই তড়িৎ কোষগুলোকে কিভাবে সাজানো? তোকে বলেছিল 150টা কোষ দিয়েছিল, 150টা তড়িৎ কোষ, 150টা। এই 150টা তড়িৎ কোষকে এমন ভাবে সাজাও যেন এর মধ্যে দিয়ে কারেন্ট সব থেকে বেশি যায়। তুই কি করতে পারিস? তুই এক একটা সারিতে 50টা করে টোটাল 100টা সারি বানাতে পারিস, নাকি পারিস? 50টা করে এক একটা সারিতে যদি রাখিস, তাহলে এরকম কটা সারি বানাতে পারবি 150টা কোষ দিয়ে? 3টা সারি বানাতে পারবি। আচ্ছা, এটাও তুই করতে পারিস। আবার তুই এরকম করতে পারিস যে এক একটা সারিতে আমি 10টা করে রাখবো, তাহলে এরকম কটা সারি বানাতে পারিস? 15টা সারি বানাতে পারিস। তাহলে তুই বিভিন্ন রকম কম্বিনেশন করতে পারিস। তোকে কম্বিনেশন এমন করতে হবে যাতে করে এর মধ্যে কারেন্টটা সব থেকে বেশি যায়। তাহলে তুই কিভাবে সাজাবি?
সেই কন্ডিশনটা এখন বের করো। এই কন্ডিশনটা বের করার সহজ। কারেন্ট সব থেকে বেশি হবে, তাই তো? কারেন্টের মানটা সব থেকে বেশি হবে। এই মানটা সব থেকে বেশি কখন হবে? এটা তো কনস্ট্যান্ট, তাই না? এই মানটা যদি সব থেকে কম হয় তবে এটা সব থেকে বেশি হবে। হর সব থেকে কম হতে গেলে তো এটা বেশি হবে, তার মানে এটা হতে হবে সব থেকে কম। এটাকে একটু কায়দা করে লিখবো, দেখ কেমন ভাবে লিখছি। খেলা করছে শুধু ইকুয়েশন নিয়ে। এটাকে এরকম লিখছি, এম আর তার স্কোয়ার রুট ওভার দিয়ে, এন আর রুট ওভার দিয়ে স্কোয়ার, এম এন ই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি করবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটাই তো? আচ্ছা, এবার এখানে খেয়াল কর, বলেছিলাম নিচের পার্টটাকে হতে হবে সব থেকে কম। এটা তো নিচের পার্টটাই আছে, নিচের পার্টটাকে হতে হবে সব থেকে কম। এখানে যোগ আছে, এটা পূর্ণবর্গ রাশি দেখতে পাচ্ছিস। ছোটবেলায় হয়তো এরকম অঙ্ক করেছিস যে বর্গ রাশি, পূর্ণবর্গ রাশি সব থেকে ছোট মান শূন্য ছাড়া সম্ভব না, মাইনাস তো হবেই না, কারণ স্কোয়ার আছে এখানে। তাহলে এর মানটা সব থেকে কম হতে পারে শূন্য, তাই আমি এটাকে শূন্য ধরে নিচ্ছি আই ম্যাক্সিমাম হওয়ার জন্য। তেমনই না সবকিছু, আইটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে রুট এম আর মাইনাস রুট এন আর একে হতে হবে 0। তার মানে তুই এখান থেকে বলতে পারিস এম আর ইকুয়াল টু এন আর, তাই তো? আর ক্যাপিটাল আর ইকুয়াল টু বলতে পারিস এন ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল, সরি স্মল এন বলতে পারিস। মানে বহির্বর্তনীর যে রোধটা ক্যাপিটাল আরটা, এটা আসলে এন আর বাই এম। আর এই এন আর বাই এমটা তুই এখানেও পেয়েছিস। কার তুল্যরোধ ছিল? সমস্ত তড়িৎ কোষের তুল্যরোধ ছিল। তার মানে তোকে কম্বিনেশন এমন করে বানাতে হবে যাতে করে ওদের তুল্যরোধের মানটা বহির্বর্তনীর রোধের সমান হয়ে যায়। কি বুঝলি? এদেরকে এমন ভাবে কম্বিনেশন সাজাতে হবে যাতে করে এদের তুল্যরোধ করলে যে মানটা আসবে সেটা যেন বহির্বর্তনীর রোধের সমান। যদি এরকম ভাবে সাজাতে পারিস তাহলে বহির্বর্তনীতে সব থেকে বেশি কারেন্ট ফ্লো। এই শর্তটা তোদেরকে প্রমাণ করতে হবে। বোঝা গেছে? ম্যাক্সিমাম প্রবাহ, সর্বোচ্চ প্রবাহ পাঠানোর শর্ত হলো, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে তাহলে? যদি আমি এরকম ভাবে সাজিয়ে দিই তাহলে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে? এটা বাদ হয়ে গেল, 0 হয়ে গেছে। এটা তাহলে কত পড়ে থাকছে? এম এন ই বাই 2 রুট ওভার এম এন আর। এটাকে একটু সাজিয়ে দে, ওপরে কেটে যাচ্ছে, ওপরে থাকছে রুট ওভার এম এন ইন্টু ই, আর নিচে থাকছে রুট ওভার আর, আর সামনে একটা 2। মুখস্থ রাখার দরকার, এটা মনে থাকবে, এখান থেকে বের করবে। বোঝা গেল এতটুকু সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এইটাই ছিল মিশ্র সমবায়, তাই হিউজ পার্ট ছিল, তোদের ক্লিয়ার হয়ে গেল। কে কে বুঝলি না একদমই বলতো? মানে আমি বোঝাতে পারলাম না, কাদেরকে বলতো? সবাই বুঝেছিস? না, ভুল হতো না। প্লাসের সূত্র যদি তুই এখানে নিতি, ঠিক ভালো কোশ্চেন করছে। দেখ এখানে প্লাস কেন নিলাম না? যদি এখানে প্লাস নিতি এখানে মাইনাস আসতো। এবার এটা পূর্ণবর্গ রাশি, তাই তো? তুই কি করতি? পূর্ণবর্গ রাশির মানটা 0। যদি তুই এটাকে 0 করতে যেতি, দুটো রাশি যোগ করে কখনো 0 হতে পারে? এদের মধ্যে কেউ নেগেটিভ হবে না, সবাই সংখ্যা, সবগুলোই পজিটিভ হবে। তাহলে এটাকে তুই 0 বলতে পারবি না। বুঝা? ওই কন্ডিশনটা তুই আর অ্যাপ্লাই করতে পারবি, সেই জন্য নেগেটিভটাকে নিয়ে গেল। অ্যাকচুয়াল প্রসেস এটা নয়, ইন্টিগ্রেশন ডেরিভেশন এগুলো করে করতে হয়। কিন্তু যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেশন এটা করতে গেলে তোদের অসুবিধা হবে, অনেকের শিখিস নিয়ে হয়তো, সেই জন্য ক্লাসিক্যাল মেথডে করে দিতে ধরে। বোঝা গেছে? এটাই তোরা করবি, কাটবে না নম্বর। ভিডিও চলছে? আচ্ছা, এরপরে খুব সুন্দর একটা পার্ট, বিচলন বেগ, তাড়না বেগ, অনুপ্রবাহের বেগ, ড্রিফট ভেলোসিটি, এতগুলো নাম, প্রত্যেকটা নামই মনে রাখবি। পড়ে গেলি বিচলন বেগের কনসেপ্ট, পরীক্ষায় পেলি অনুপ্রবাহের বেগ, আমি তো পড়িনি, পারবো এরকম ভাবে আসিস। বুঝতে পারলি? এই একটা পার্ট, যেই পার্টটাতে আমি নাম্বারটা কম পেয়েছিলাম, এই একটা পার্ট শুধুমাত্র। তখন আমাদের সময় এটা করানো হতো না, মানে অতটা গুরুত্ব দিত না, পরীক্ষাতে কোনোবার আসেনি। আমি শুধুমাত্র করে গেছিলাম টার্গেট দেখে। টার্গেট বলে একটা বই বেরোতো, এখন তো তোরা টার্গেট ফলো করিস না, বলে টেস্ট পেপার হয়ে যায়, পারল টারল হয়ে চলে আসছে। তো তখন টার্গেট ফলো করতাম, টার্গেটে এই কোশ্চেনটা বারবার পেয়েছি, বুঝতাম না, মুখস্থ করে গেছিলাম, পুরো থিওরিটা মুখস্থ করে গেছিলাম। আর ওইখান থেকে অঙ্ক দিয়েছিলাম, 2 মার্কের থিওরি কাকে বলে দিয়েছিল, আর 3 মার্কের ছিল প্রবলেম, টোটাল 5 মার্ক। তো ওইখানে 3 মার্ক আমার বাদ দিয়েছে অঙ্কটা। যদিও আমি অঙ্কটা করেছি, ঠিক করেছি, একা করেছি, শেষ মুহূর্তে গিয়ে কি করেছি বলতো, সচলতা বলে একটা টার্ম আছে, সচলতা একটা রাশি পাবে, ওর ইংরেজি নাম হচ্ছে
মোবিলিটি, MOBILITY, ইংরেজি নামটা মোবিলিটি। কোশ্চেনে সচলতা লেখা আছে, ব্র্যাকেটে মোবিলিটি লিখে দিচ্ছে, ইংরেজি নামটাকে লিখে দিচ্ছে। পুরো ক্যালকুলেশন করেছি। এবার তখন তো আমাকে আর কেউ শিখে দেয়নি ইউনিট কিভাবে বের করতে হয়। তোরা যেমন ইউনিট বের করতে পারবি, রাশিমালা থাকবে কি করে বের করতে হবে। ওর পর থেকে আমি ইউনিট বের করা তোদেরকে শিখাই, যাতে আমার ভুল হয়েছে তোদের যাতে ভুল না হয়। আমি ইউনিট জানি না বের করতে, রাশিমালা জানতাম, অঙ্ক করেছি। ব্র্যাকেটে যেহেতু মোবিলিটি লেখা ছিল, আমি মোবিলিটি লিখে দিয়েছি। আমি ভেবেছি ওটা আমাদের ইউনিট দিয়েছে, জিনিস দিয়েছে আমাকে। পাশে মোবিলিটি লিখেছি, পুরো 3 মার্কই বা গোড়া মার্কের। তো তোদের যেন এরকম ভুল না হয়, বুঝে বুঝে করতে হবে। খুব সুন্দর একটা ড্রিফট ভেলোসিটি, কম্পিটিটিভ লেভেলে তো প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। বলবো দেখ, বিচলন বেগ জিনিসটা কি বা তাড়না বেগ জিনিসটা কি। আমি একটা পরিবাহী এঁকে লিখে দিচ্ছি, বিচলন। এই হলো একটা পরিবাহী। এই পরিবাহীর দুই প্রান্তে যখনই আমি ভোল্টেজ ড্রপ অ্যাপ্লাই করব, এর মধ্য দিয়ে আধানগুলো ফ্লো করতে শুরু করবে। কোন আধানগুলো ফ্লো করতে শুরু করবে? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন যারা আছে তারা ফ্লো করতে শুরু করবে। বলতে পারবি মুক্ত ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? আমি এই দিকটা নেগেটিভ বিভব নিলাম, এই দিকটা পজিটিভ বিভব নিলাম। বল ইলেকট্রন কোথা থেকে বোঝায়? ইলেকট্রন যাবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে এই দিকে। মানে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো ডাইরেকশনকে আমরা ধরে নিই। এখন বলবি কেন এটা ধরে নিই? প্রথম থেকে এটা ধরেই চলছে, তাই এটাই নিয়েছি। বুঝা গেল? যেমন 1+1 যোগ করলে 2 ধরে নিয়েছি আমরা, সারা জীবন তাই করি। তো এটাও সেরকম, এটা ধরে নিয়েছি। তো ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে। এবার দেখ, ইলেকট্রনগুলো যখন এখানে ফ্লো করবে, এর মধ্যে যে অ্যাটমগুলো আছে, অণুগুলো আছে, পরমাণুগুলো আছে, ওদের সাথে কলিশন হবে। কারো হয়তো কলিশন হচ্ছে না, কেউ একজন বেশি বেগ নিয়ে যাচ্ছে, কেউ একজন কম বেগ নিয়ে যাচ্ছে, কেউ হয়তো 0 বেগ নিয়ে যাচ্ছে। তো আমি একটা ইলেকট্রনের বেগ তো বের করতে পারবো না, কিন্তু আমি এদের গড় বেগটা বের করতে পারবো। এই গড় বেগটাকেই বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। বুঝতে পারলি? বিচলন বেগটা কি? পরিবাহীর মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন অর্থাৎ মুক্ত ইলেকট্রন এরা যে গতিবেগে যাচ্ছে তার গড় মানটাকেই বলছি আমরা ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার? এই ড্রিফট ভেলোসিটিটাকে প্রকাশ করবো ভিডি দিয়ে। মনে করছি কোনো একটা ইলেকট্রন ভিডি ভেলোসিটি নিয়ে সামনের দিকে গেছে। বোঝা গেল? দেখ, আমি কারেন্ট বের করতে চাই, এই পুরো বর্তনীতে কারেন্ট বের করতে চাই, ভিডির ফর্মে নিয়ে আস। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে মোট আধান বাই সময়, একক সময়ে কতটা আধান যাচ্ছে। যদি আমি এখানে 1 সেকেন্ড বসিয়ে দিই, তাহলে 1 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে, তাই তো? ভিডি যেটা মানে বললাম আমি, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, মানে 1 সেকেন্ডে একটা ইলেকট্রন কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, তাই তো? মনে কর 1 সেকেন্ডে একটা ইলেকট্রন এইখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তো এটাই তো ভিডি, তাই না? এই ডিস্টেন্সটাই ভিডি। আর এই যে পরিবাহীটার প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটাকে আমি ধরে নিচ্ছি এ ক্ষেত্রফলের একটা প্রস্থচ্ছেদ। তাহলে 1 সেকেন্ডে ইলেকট্রন কতটা আয়তনকে কভার করলো? এই আয়তনটা কভার করলো। বুঝতে পারছিস ব্যাপারটা? 1 সেকেন্ডে ইলেকট্রন যায় কত? ভিডি দূরত্ব, ক্ষেত্রফল কত আছে? এ। তাহলে ভিডি দূরত্ব যদি যায়, 1 সেকেন্ডের মধ্যে ইলেকট্রনগুলো কতটা আয়তন দখল করছে? এই আয়তনটা দখল করেছে। তোকে আমি বলে দিলাম যে এই পরিবাহীটাতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n। কি বলে দিলাম? ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা মানে হচ্ছে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে। এটার মানে কি বললাম? একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে। তো তুই দেখলি যে একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন আছে। আমি এখানে কতটা আয়তন কভার করেছি? a ইন্টু ভিডি, এই পরিমাণ আয়তন আমি কভার করেছি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এই আয়তনের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? ইন্টু n, এতগুলো ইলেকট্রন আছে। অসুবিধা আছে বুঝতে? এক একটা ইলেকট্রনের আধান হচ্ছে স্মল ই। এক একটা ইলেকট্রনের আধান কত? স্মল ই। তাহলে এতগুলো ইলেকট্রনের আধান কত হবে? ইন্টু ই। বোঝা গেছে? অর্থাৎ এটাই হচ্ছে কিউ, আধান। 1 সেকেন্ডের মধ্যে কতটা আধানের মধ্যে দিয়ে ফ্লো করলো বল? এতদূর বোঝা গেছে? 1 সেকেন্ডে। আচ্ছা, চোঙ পড়েছিস তো? চোঙের আয়তনের ফর্মুলা কি ছিল? পাই আর স্কয়ার ইজ। পাই আর স্কয়ারটা কি? এই ক্ষেত্রফলটা, আর এইচটা কি? হাইটটা। ওটাই করেছি। বুঝতে পেরেছিস? তাহলে এই যে আধানটা পেলাম, এই আধানের মানটা পেলাম 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে তুই এখানে বসিয়ে দে। কিউবের জায়গাতে বসিয়ে দিলি এ ভিডি এন ই বাই 1 সেকেন্ড। আপত্তি আছে কারো? নেই। দেখ, এখান থেকে একটা সুন্দর রিলেশন বেরোলো, আই ইকুয়াল টু এন ই এ ভিডি। যেভাবে খুশি মনে রাখ, অথবা ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন ই। এইভাবে কি বিচলন বেগের মানটা পেয়ে। যদি তোকে তড়িৎ প্রবাহ মাত্রা আই বলে দেয়,
এনটা যদি বলে দেয় যে একক আয়তনে কতগুলো মুক্ত ইলেকট্রন থাকতে পারে, ই মানে তুই জানিস, আর এটা তো তুই পরিমাপ করে নিতে পারবি একটা প্রস্তুত ছিল, তাহলে এখান থেকে তুই ভিডি মানে বিচলন বেগটা পেয়ে। অসুবিধা আছে তোর বুঝতে বিচলন বেগ কি জিনিস? অসুবিধা নেই। এখানে একটা মিসকনসেপশন বলে দিই, শুন, বইয়ে এই জিনিসটা পাবি না, শুনে রে। এই যে ভিডি ইলেকট্রনের বেগ, বিচলন বেগ, এই বেগটা আর তড়িৎ প্রবাহের বেগ দুটো আলাদা জিনিস। আমরা সাধারণত কি জানি যে তড়িৎ প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টের জন্য, তাই তো? ইলেকট্রন ফ্লো করছে বলে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের বেগ আর ইলেকট্রনের বেগ একই হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয়। বাস্তবে ইলেকট্রনের বেগ খুবই কম, 1 সেকেন্ডে এখান থেকে এখানেও পৌঁছাতে পারে না, ঠিক না? কিন্তু 1 সেকেন্ডে কারেন্ট কত দূর যেতে পারে তোর আন্দাজ আছে নিশ্চয়ই? হরিপুরে কারেন্ট চালিয়েছে আর এখানে সঙ্গে সঙ্গে পেয়ে গেল। তো এদের মধ্যে ডিফারেন্সটা কেন? এর ফিজিক্যাল মিনিংটা শুধু একটুখানি বুঝে নে, পরীক্ষা থেকে এমন কোশ্চেন করবে না, তবে কনসেপ্টটাকে ক্লিয়ার। নদীতে ঢেউ ওঠা দেখেছিস, পুকুরে ঢেউ ওঠা দেখেছিস, তাই না? ইমাজিন কর একটা পাতা যদি পুকুরের ঢেউ পড়ে থাকে, মানে পুকুরের উপরে জলের উপরে একটা পাতা পড়ে আছে, কোনো কারণে ঢেউ উঠলো, তুই ঢিল ফেলেছিস, ঢেউ উঠছে, ঠিক আছে? ওই পাতাটা দেখবি ঢেউয়ের সাথে ওঠানামা করবে উপর নিচে, খুব বেশি হলে একটু ডিস্টেন্স চলে যাবে। কিন্তু ওই যে ঢেউটা যখন উৎপন্ন হলো, ওই পাতাকে কভার করে একদম ডাঙা পর্যন্ত চলে গেছে, মানে যেখানে মাটি ভূমি পর্যন্ত টাচ করে গেছে, কিন্তু পাতাটা কিন্তু ওইখানে ওঠানামা করছে। তার মানে কি, পাতাটা যে ওঠানামা করছে, জলের যে কণাগুলো ওকে ওঠানামা করেছে, সেই জলের কণাগুলো কিন্তু ওখানেই আছে, ওঠানামা করছে জাস্ট। কিন্তু এর জন্য যে এনার্জি ট্রান্সফরমেশন, এনার্জি যে ট্রান্সফার, সেটা কত দূর পর্যন্ত চলে গেল, ইমাজিন করতে পারছিস তো? তো ইলেকট্রনের ক্ষেত্রেও তাই হচ্ছে, ইলেকট্রন এখান থেকে জাস্ট এখানে যাচ্ছে, কিন্তু এর জন্য যে এনার্জি ট্রান্সফার, সেটা আলোর গতিবেগে ট্রান্সফার করে দিচ্ছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড থেকে চলে যাচ্ছে। ক্লিয়ার হলো? এর মানে এই না যে ইলেকট্রন এখান থেকে এখানে আসবে তবে কারেন্ট এখান থেকে এখানে গেল, এটা নয়। ইলেকট্রন জাস্ট একটু মুভ করতে শুরু করলো, কারেন্ট চলে গেছে, এনার্জি ট্রান্সফার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো? অবশ্যই ইলেকট্রনের মুভমেন্টের জন্যই কারেন্ট তৈরি হচ্ছে, কিন্তু ওদের দুজনের বেগ আলাদা। তুই এটাকে যদি ক্যালকুলেট করিস, এই মানটা পার্টিকুলার একটা মান নিয়ে ধর 1 অ্যাম্পিয়ার নিলি, কিছু একটা সংখ্যা করতে বলে দিল, প্রায় এরকম কাছাকাছি একটা মান পাই, 1/80 সেন্টিমিটার পার সেকেন্ড। তোদের বইয়ে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, আমার নোটে নেই, বইয়ে আছে। একটা ডেটা নিয়ে নিয়েছে এখানে, যে দেখেছে যে এই ভিডির মানটা হচ্ছে 1/80 সেন্টিমিটার পার সেকেন্ড। এটার অর্থ বুঝিস? এটার অর্থ হচ্ছে যে 80 সেকেন্ডে 1 সেন্টিমিটার যাবে। ইমাজিন কর একবার, 80 সেকেন্ড মানে 1 মিনিটের বেশি, 1 মিনিট 20 সেকেন্ড। এই সেকেন্ডে 1 সেন্টিমিটার যাবে। 1 সেন্টিমিটার কতটুকু? এইটুকু, এতটুকু 1 সেন্টিমিটার, মানে একটা ইলেকট্রন এখান থেকে এখানে যদি 1 মিনিটের বেশি সময় নেয়, কারেন্ট এত সময় নেয় না। বোঝা গেছে দুটো জিনিস আলাদা, রিভিড ভেলোসিটি আর কারেন্ট ভেলোসিটি। কারেন্টের ভেলোসিটি কত বললাম? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার। বিচলন বেগ বুঝে গেছিস। এবার সচলতা, যেটাতে আমার নাম্বার গেছিল কাটা, তোদের যেন না, যদিও এফেক্ট করেনি, নাম্বার ঠিকই দিই, যতটা পেয়েছি সাফিসিয়েন্ট পেয়েছি। সচলতা সচলতা বা মোবিলিটি, এরপরে নিশ্চয় তোরাও ভুল করবি না, সচলতার একক মোবিলিটি না, সচলতার ইংরেজি নাম হচ্ছে মোবিলিটি। আমি লিখে রেখেছি, অন্যান্য ইংরেজি পাবি না, এটাই লিখে রেখেছি। সচলতার ইংরেজি হচ্ছে মোবিলিটি। জিনিসটা কি, কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে তুই ভোল্টেজ ড্রপ অ্যাপ্লাই করছিস, তো ভোল্টেজ ড্রপ অ্যাপ্লাই করছিস মানে কি, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করছিস ওর মধ্যে। একই কথা, ভোল্টেজ বিভব পার্থক্য উৎপন্ন করা আর তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করা একই কথা। তো মনে কর এর দুই প্রান্তে তুই ই তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিস, তার ফলে কি হচ্ছে, এর বিচলন বেগ ভিডি উৎপন্ন হয়েছে। তো এক্সপেরিমেন্টালি দেখানো যাবে যে ভিডি প্রপোর্শনাল টু হয় ই, মানে তড়িৎ ক্ষেত্র যত বেশি অ্যাপ্লাই করবি বিচলন বেগ তত বেশি হবে, স্বাভাবিক। এর দুই প্রান্তে তড়িৎ ক্ষেত্র যত অ্যাপ্লাই করবো, এর তত বেশি অ্যাট্রাকশন ফিল করবে, তত এর স্পিড বাড়বে। তাহলে ভিডি প্রপোর্শনাল টু ই। ওকে, এবার যদি এখান থেকে তুই প্রপোর্শনালিটি সাইনটাকে সরিয়ে দিস, তাহলে একটা কনস্ট্যান্ট লিখবি। এই কনস্ট্যান্টটাকে প্রকাশ করছি মিউ দিয়ে, কে দিয়ে লিখতে পারিস, তোর ইচ্ছা, মিউ দিয়ে প্রকাশ করছি। এই মিউটার নামই হচ্ছে সচলতা, এই কনস্ট্যান্টটার নামই হচ্ছে সচলতা। এটা কি মেজার করছে দেখ, এটা মেজার করছে ভিডি/ই কে। ভিডি/ই মানে কি, মানে তুই যদি একক তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করিস, তাহলে যে বিচলন বেগটা লাভ করবে সেটাই হচ্ছে সচলতা। সচলতা আর কিছুই না, বেগ। একক তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করলে যে বেগটা উৎপন্ন হবে, সেই বেগটাই হচ্ছে সচলতা বা মোবিলিটি। ক্লিয়ার? এখান থেকে বলতে পারবি সচলতার একক কি হবে? এটাই আমি পারছিলাম না, সচলতার একক। ওপরে বেগ আছে, নিচে তড়িৎ ক্ষেত্র আছে, জানি তো আমরা এদের একক। বেগের একক হয় মিটার পার সেকেন্ড, আর সচলতা তড়িৎ ক্ষেত্রের একক হয় নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার। এগুলো একক। মাত্রা বের করতে পারবি নিশ্চয়, বাড়িতে তোরা নিজেরা মাত্রাটা বের করে নিবি। তাহলে সচলতা টার্ম জিনিসটা বুঝতে পারলি কি,
সচলতার একক বুঝতে পারলি। ওকে, কখনো কখনো 2 মার্কের কোশ্চেন দিতে পারে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। ওই যে ওহমের সূত্র তোরা বললি V = IR, ও কি ভগবান ওকে কানে কানে বলে দিতে এই সূত্রটা তুই লিখবি? ও ক্যালকুলেশন করেছিল, যে ক্যালকুলেশনগুলো জানতো সেগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে একটা সূত্র দিয়েছিল, সেটা দেখ এইখান থেকেই করেছিল। বিচলন বেগের ধারণা থেকে সূত্রটাকে নিয়ে এসে বিচলন বেগের ধারণাতে তোরা কি কি বললি? দুটো জিনিস বললি। একটা বললি VD = I/NEA, এটা একটা বিচলন বেগের রাশিমালা বললি। আবার এখানে দেখলি যে VD = μ × E, তাই তো? এই দুটোকে এক জায়গায় কম্বাইন করে দিচ্ছি, দুটোই তো ভিডি রাশিমালা, দুটোকে করে দেয় ইকুয়াল I/NEA = μ। বোঝা গেছে এতটুকু? অসুবিধা নাই। ওহমের সূত্রটাকে মাথায় রাখবি, দিয়ে প্রমাণ করার চেষ্টা করবি, মানে চুরি বিদ্যা আর কি, পেছন থেকে এখানে আসবি। V = IR, আই তো আছেই বেচারা, একে উস্কানোর কোনো দরকার নেই, এ আই আছে, আই থাকবে। কাকে উস্কাবো? ইকে। ইকে সরিয়ে কাকে নিয়ে আসবো? বিভব প্রভেদকে নিয়ে আসবো, ঠিক আছে? পরিবাহীটার লেন্থ ধরে নে L, আর বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছিস V, তাহলে তুই বলতে পারিস না যে E মানে হচ্ছে V/L ডিভিডিআর, E = ডিভিডিআর বলতে পারিস। তাহলে এই জায়গাটায় ইটাকে সরিয়ে তুই বলে দিলি V/L, তাহলে ভিও চলে এসছে, ভি চলে এসছে, আই চলে এসছে। এবার দরকার কি তোর আর, তাই না? কি করবি? এটা থাক এখানে, মিউ এলটাকে এদিকে নিয়ে চলে আসে, L/NEA, ঠিক আছে? 1/μ = V, VI, এই পুরোটা তাহলে কি হবে? আর হবে। দেখ এটা আর এর কাছাকাছি হয়ে গেছে, একটু দেখ, I ইন্টু এরকম রাখ 1/μ × L ইন্টু E L/A। ফর্মটা ঠিক আছে কিনা? যা আছে ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে লিখছি আমি। আর এর রাশিমালা মনে করে দেখ, রো L/A, মনে করছে L/A পেয়েছিস, তাহলে এটা L/A, আর এই পুরোটাকে ধরে নিয়েছিল রো, একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিল, তো কনস্ট্যান্টই টার্ম, মিউ কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তো এই পুরোটাকে ও বলেছিল যে এটা হচ্ছে রো, দিয়ে বলেছিল রো ইন্টু L/A = V। হয়ে গেল না? V = IR। এই হলো ওহমের। খুব কঠিন জিনিস, একটু ব্রেন ইউজ করতে গেলে তোরা ওহমের জায়গায় চলে আসতি, তাই না? তোরা আর ব্রেন কখন ইউজ করবি? করে দিলে বলে সহজ লাগতো, না করে দিলে এটা মাথায় তোর আসতেই লাগে, কি করবো এগুলো করে, কি আসবে না আসবে। ওহমের সূত্র প্রতিষ্ঠা বুঝে গেছিস? ওহমের সূত্রের ভেক্টর রূপ আছে লাস্ট। ওহমের সূত্রে ভেক্টর রূপ, ভেক্টরিক্যালি ওহমের সূত্রকে কিভাবে প্রকাশ করা হয়? দেখ, ওহমের সূত্রের যে ভেক্টর রূপটা, সেটা হচ্ছে জে ভেক্টর = সিগমা × ই ভেক্টর। একদমই মিল নেই, কোথায় পড়েছিলি V = IR, আর কোথায় এটা J = সিগমা। এটাও ওহমের সূত্র, কিন্তু এটা ভেক্টরিক্যাল। কোথা থেকে আসলো এটা? দেখ, যে একে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব। কি বলা হয় একে? তড়িৎ প্রবাহ ঘনত্ব। জিনিসটা কি? ঘনত্ব মানে আমরা বুঝে যাই একক আয়তন, তাই তো? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একক আয়তন, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একক ক্ষেত্র। একক ক্ষেত্র বলে যে কারেন্টটা যাবে তাকেই বলবো তড়িৎ প্রবাহ ঘনত্ব। মানে এই যেটা হচ্ছে I/A, যেটা কি I/A, বুঝতে পেরেছিস এতটুকু? আর এই যে ই সিগমা, এটাকে বলি আমরা কি পরিবাহী তান্ত্র, মনে করছে? এটাকে আমরা বলি পরিবাহী তান্ত্র। আর এই সিগমাটাকে লিখতে পারি কি 1/ρ, রোধাঙ্ক রো। খেয়াল কর, ওই বিচলন বেগের রাশিমালাকে নিয়ে খেলা করেছে। I/A, আই ছিল ওখানে, এ ছিল, রো ছিল, ই V/L ছিল না? এগুলোকে কম্বাইন করলে V = IR চলে আসে। V = IR থেকে এটাকে বুঝতে পেরেছিস কিনা কিভাবে এগোতে হবে? লাস্ট দুটো পয়েন্ট করে দেওয়া যায়। V = IR, V এর জায়গাতে লিখে দিয়েছে E × L, I এর জায়গাতে I রেখেছে, আর এর জায়গাতে রেখেছে রো L/A, I/A-টাকে J ধরে নিয়েছে। বুঝতেই পারছিস এতটা সহজ আমাকে আর করতে হবে না। এই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তড়িৎ প্রবাহ ওহমের সূত্র কমপ্লিট, আমার কমপ্লিট, তোদেরই। তোরা বাড়িতে পড়বি, কমপ্লিট করবি, আর নেক্সট দিন তোদের প্রবলেম সেট 1-এর প্রবলেমগুলো করবি। বাড়িতে অবশ্যই প্রবলেম সেট 1-এর যতটা পারবি তোরা চেষ্টা করবি। আমি বোধহয় নাম্বার বলে দিতাম কতদূর পর্যন্ত করতে হবে। কত? 23। 23-এর পর থেকে এবার বাকিগুলোকে চেষ্টা করবি, যতগুলো পারবি। একটা পারলে একটাই করবি, তুমি চেষ্টা করবি, তারপরে যেগুলো পারবি না আমি করি।
বোঝা গেল? পরের দিন পড়া লিখতে দিব প্লাস প্রবলেম করাবো, মনে থাকে যাবে। পুরো চ্যাপ্টার থেকে লিখতে দেবো, শুধু এইটুকু না, পুরো চ্যাপ্টার পড়ে আসবে।